الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। জনগণের স্বাধীনতা নিয়ে সংক্ষিপ্ত কিছু মেসেজ দিতে চাচ্ছি। আমরা যদি অতীতকে না দেখে, অতীতের ইতিহাস না নিয়ে যদি স্বৈরশাসন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, অতীতকে বাদ দিয়ে যদি স্বৈরশাসন একনায়কতন্ত্র যদি জনগণের উপরে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমি নিজেই অ্যাবলিস্ট হয়ে যাব, নিজে ধ্বংস হয়ে যাব। এটা কখনো বুঝতে পারবে না যদি অতীতের ইতিহাস যদি আমরা না জানি। যেমন অতীতের ইতিহাসের ভিতরে আমরা কি দেখতে পাই, কিলোপেট্রিয়া সভ্যতা, ভূমধ্যসাগরের পাশে যে সভ্যতাটা ছিল, সেই সভ্যতা এখনো ভূমধ্যসাগরের পানির তলে স্থাপত্য সেই অবস্থিত এখনো আছে। কিলোপেট্রিয়া সভ্যতা, কিলোপেট্রিয়া একটা মেয়ে ছিলেন, উনি ছিলেন ওই দেশের ওই ওনার এরিয়ার ভিতরে উনি ছিলেন রানী। নিজের সভ্যতাকে ধ্বংস করে রাজত্ব টিকে রাখার জন্য নিজের আপন ভাইকে বিবাহ করে, এই কারণে নিজের আপন ভাই ছোট ভাইকে বিবাহ করে যে রাজত্ব টিকে রাখবে। আমরা যদি আর একটু আমাদের দেশের বাইরের পৃথিবীর দেখি, শাহ রেজা পাহলভি, ইরানের খমেনি বংশ যখন আসছেন, এই খমেনি বংশ আসার আগে শাহ রেজা পাহলভি ছিলেন নিজের পরিবারের এত বিলাসবহুলতা ছিল, নিজের পরিবারের সোনার জুতা স্যান্ডেলে সোনাও ব্যবহার হতো, সোনার স্যান্ডেল সেসব পরিবারের। শাহ রেজা পাহলভি যে একনায়কতন্ত্রের শাসক ছিলেন, ওনার পরিবারের ছেলে মেয়ে, পরিবারের মেম্বাররা, সদস্যরা জুতায় সোনা ব্যবহার করতো, জুতার সোনা ব্যবহার করে থাকতেন। তা হালাকোকা চেঙ্গিস খা, শাহ রেজা পাহলভি, এই ক্লিওপেট্রিয়া, ইনরা ডেমোক্রেসিকে অ্যাবলিশ করতে চাইছে। ডেভেলপ আর ডেমোক্রেসি এর ভিতরে যদি ফ্রিডম, স্বাধীনতা আর ইকুইটি এগুলো মিলে যাচ্ছে, একনায়কতন্ত্র শাসকের থাকা না থাকা ডিপেন্ডেন্ট করে। এখন আপনি আসেন, ডেমোক্রেসি হচ্ছে স্বাধীনতা, গণতান্ত্রিক ফ্রিডম, স্বাধীনতা বোঝায়। এই ডেমোক্রেসি যদি জনগণের এটা যদি মেনটেন না করা হয়, তাহলে অ্যাবলিশ হয়ে যেতে হবে স্বাভাবিক। তার বাস্তব প্রমাণ, আইয়ুব খান যখন দেশ চালাতেন, ওনার মতন ডেভেলপ, ওনার মতন উন্নয়ন খুবই কম করা হয়েছে। অন্যান্য শাসক বাংলাদেশ শাসক করছে, কিন্তু প্রবলেম হলো উনি 61 সালে বিধিবদ্ধ আইন করলেন। উনি জনগণের স্বাধীনতা বুঝতে পারেনি, না বোঝা পারেন উনি কিন্তু অপমানিত হয়ে লজ্জিত। ইতিহাসে পাতায় পাকিস্তানের শাসনটা একদম লজ্জাজনক, খুব ঘৃণিত, ধিক্কার দেওয়ার মতন। কিন্তু ডেমোক্রেসি স্বাধীনতা দিতে পারেনি। কিন্তু আমি মূল কথাটা বোঝাতে চাচ্ছি, ডেভেলপ আর ডেমোক্রেসি, আপনি ডেভেলপ হচ্ছে উন্নতি একটা দেশকে। স্বৈর শাসকের ব্যাপারটা হলো কি, অতীতের কথা বলছে, আমাদের দেশের কথা আমি বলছি না বর্তমানে। মজার বিষয় হলো, অতীতে যদি ইতিহাস দেখা যায় যে স্বৈর শাসক গুলা দুইটা জিনিস দ্বারা দেশকে টিকে থাকতে চায়, দেশের শাসন ব্যবস্থা টিকে থাকতে। একটা হচ্ছে ডেভেলপ দিয়ে, খুব উন্নতি, সর্বদিকে খুব উন্নতি, কিন্তু ডেমোক্রেসি, ফ্রিডম, স্বাধীনতাকে এটা করতে চায় না। এখন যদি ডেমোক্রেসি যদি না হয়, তখন কি হয়, তখন ডেভেলপ দেওয়ার কাজ হয় না। তার বাস্তব প্রমাণ এই শাহ রেজা পাহলভি, ক্লিওপেট্রিয়া, আইয়ুব খান ইত্যাদি। আমরা যদি একটু দেখি, কার্ল মার্কস লেনিনের যে রেড বুক, কার্ল মার্কস, আমি রেড বুক গুলো সব পড়ছি মোটামুটি। আমি ব্যক্তিগতভাবে আইনের ছাত্র, আর মাদ্রাসা লাইনের আইনের ফিকার উপর মাস্টার্স করছি, কিন্তু কার্ল মার্কস লেনিনের রেড বুক গুলো আমি মোটামুটি পড়ছি। সেখানে দেখছি রেড বুক গুলো কার্ল মার্কস লেনিন এরা হচ্ছে স্বৈর শাসকের জনক। স্বৈর শাসক জনক বলা একনায়কতন্ত্র, স্বৈর শাসক অন্য জিনিস সংজ্ঞা, একনায়কতন্ত্রের জনক আমি রেড গুলোকে পড়ছি। আবার আব্রাহাম লিঙ্কন, যিনি গণতন্ত্রের জনক, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অল দ্য পিপল, ওনার জনগণই সবকিছুকে বোঝানো হয়েছে। আবার হিটলারের আত্মজীবন আমি দেখলাম, হিটলারের আত্মজীবন মাইন ক্যাম্পের যে বইয়ের ভিতরে বলা হয়েছে যে জনগণের স্বাধীনতা ইহুদিরা যেভাবে আপনার অ্যাবলিশ করে, তা আব্রাহাম লিঙ্কন আর হিটলার, ইনরা দুইজন পৃথিবীর ভিতরে খুবই ভালোভাবে উঠাতে চাইছে যে জনগণের স্বাধীনতা যদি ঠিকমতো না দেওয়া যায়, তো যতই ডেভেলপ করা হোক, যতই দেশের ডেভেলপ করা হোক, উন্নতি করা হোক, এটা সে অ্যাবলিশ হয়ে দেবে, সে সরকার থাকবে না।
কিন্তু আবার পাশাপাশি কার্ল মার্কস যে রেড বুক যে আছে মানে একনন্তন্ত্র যেটা আছে ইন্ডিয়া বুঝেছে যে বৈষম্যটা থাকবে না, মানে উচ্চ লেভেল আর নিম্ন লেভেল থাকে না, যেটা কমিউনিস্টরা কিছুটা ফলো করে থাকে। আবার এর পাশাপাশি কিছু শাসক আছে স্বৈর শাসক, একনন্তন্ত্র স্বৈর শাসক আবার এক না। তা স্বৈর শাসকদের পদ্ধতি হলো ডেভেলপ করবে, আর হচ্ছে গণতন্ত্রের বাক স্বাধীনতা, আপনার মানে কোন রকম একটু আন্দোলন যে কোনো বিষয় গেলে আগেই নিবারণ মূল্য কাটো, মানে আশিক ভাই মানে আমাদের দেশে যেটা হয় মানে কোনো অধিকার নেন আমার সাথে আগে নিবারণ মূল্য কাটক, লতে নিবারণ মূল্য কাটক, আমরা আইনের ক্লাসে পড়ছি। তো নিবারণ মূল্য কাটক কি একটা বৈধ দাবি নিয়ে যখন আমি নামতেছি সাথে সাথে নিবারণ মূল্য কাটক। নিবারণ মূল্য কাটকের সংজ্ঞাটা কি? নিবারণ মূল্য কাটক যে জায়গায় হামলা টামলা হতে পারে আগে থেকে ধরে নিয়ে জেলে পড়ো, মানে গ্রেফতারের মানে গ্রেফতারের মানে মানে গণগ্রেফতার যাকে বলা হয়। যাই হোক, মূল কথা আসি, আপনি একটা দেশে যে দেশই হোক, আপনি বিশেষ করে আমাদের বাংলায় যে শাসকই আসবে, যেমন স্বাধীনতা পরে শেখ মুজিবুর রহমান সম্মানিত ব্যক্তি, আমি কাউকে ছোট করব না, উনি কিন্তু 71 পর্যন্ত ওনার জীবন ব্যবস্থা একরকম। সম্মানিত শেখ মুজিবুর রহমান, আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, উনি 71 পর্যন্ত ওনার জীবন স্টাইল, ওনার বাংলা নিয়ে চিন্তা চেতনা, বাংলা নিয়ে ওনার ভাবনা, বাংলার ওনার অবদান শেখ মুজিবুর রহমানের একরকম 71 পর্যন্ত। কিন্তু 72 থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 72 থেকে 73, 74, 74.5 মানে এর পাশাপাশি এই জীবনটা একটু দেখবেন। এখানেও কিন্তু আমি ওনাকে দোষারোপ দিচ্ছি না, কিন্তু উনি ডেমোক্রেসির যে ব্যাপারটা, বাকশাল বা রক্ষী বাহিনীর যে ব্যাপারগুলো আছে, উনি এর পরবর্তীতে যে মানে ডেমোক্রেসির যে ফ্রিডমের ব্যাপার, এইখানে উনি কিন্তু জনগণের সাথে অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেমের দিকে যাচ্ছিল। আইয়ুব খান কিন্তু খুব ডেভেলপ করছিল, দেখেন আমি বাংলার কথা বলছি, তা এত কলকারখানা আমাদের দেশের এত কিছু করছে, কিন্তু উনি ডেমোক্রেসি, উনি বিধিবদ্ধ আইন যখনই করলো 61 সালে, তখন যারা আলেম সমাজ ছিলেন তখন কিন্তু ওনার বিরুদ্ধে চলে